আমার মেয়ে মেহেরিন স্কুলে বিদায় অনুষ্ঠানে নাচ গান শেষ আর কখনো বাড়ি ফিরে আসেনি। ঠিক 11 মাস পর আমার ছেলে মাহিরের বিন ব্যাগ চেয়ারের ভেতরে লুকিয়ে রাখা এমন একটি জিনিস খুঁজে পায় যা দেখেই আমি আতঙ্কে চিৎকার করে উঠি। প্রায় 1 বছর আগে তোলা একটি ছবি আমার কাছে মেহেরিনের শেষ স্মৃতি। সেই দিন বিকেলে 5টা 12 মিনিটে আমাদের বাড়ির সামনে বারান্দায় দাঁড়িয়ে ছবিটি তুলেছিলাম। মেহেরিন পরেছিল হালকা নীল রঙের একটি সুন্দর পোশাক। তার হাত জড়িয়েছিল তার যমজ ভাই মাহিরের বাহুতে। দুজনে তাদের বাবা মিস্টার ইয়াসিনের বলা কোনো মজার কথা প্রাণ খুলে হাসছিল। আজও স্পষ্ট মনে আছে, ছবি তোলার আগে আমি আলতো করে মেহেরিনের গলে ওপর পড়ে থাকা একগুচ্ছ এলোমেলো চুল সরিয়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম, আজ রাতে দুজনে সবসময় একসঙ্গে থাকবে, ঠিক আছে? মাহির হেসে বলেছিল, মা, আমরা তো সব সময় একই সঙ্গে থাকি। মেহেরিন মিষ্টি হেসে বলেছিল, মা, আমরা আর ছোট বাচ্চা নই। ওটাই ছিল আমার মেয়ের কণ্ঠস্বর, শেষবারের মতো শোনা। সেই দিন রাত 11টা 47 মিনিট ফোন বেজে উঠল। ফোন করেছিল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাদের। তার কণ্ঠ ছিল কাঁপা। তিনি বললেন, মিসেস রুহানি, আপনার মেয়ে মেহেরিনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি যত দ্রুত সম্ভব স্কুলে চলে আসুন। সেই একটি বাক্য মুহূর্তের মধ্যে আমাদের সুখের সংসারকে অন্ধকারে ডুবিয়ে দিল। মেহেরিন আর কখনো বাড়ি ফিরে আসেনি। পুলিশ স্কুলে প্রতিটি কক্ষ, অনুষ্ঠানে স্কুলের পেছনে ঝোপঝাড়, এমনকি কাছের নদী তীর পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজেছিল। তারা শিক্ষার্থী, শিক্ষক, অনুষ্ঠানের দায়িত্ব থাকা সবাই এবং সেই দিন উপস্থিত প্রত্যেকে জিজ্ঞাসাবাদ করেছিল। কেউ বলেছিল হয়তো কেউ তাকে জোর করে নিয়ে গেছে, আবার কেউ বলেছিল হয়তো সে একটু নিরিবিড় থাকার জন্য বাইরে গিয়েছিল। তারপর পথ হারিয়ে নদীর দিকে চলে, কিন্তু কোথাও প্রমাণ মেলেনি। তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আরিফ হোসেন বারবার মাহিনকে একই প্রশ্ন করেছিলেন, তোমার বোন কোথায় গিয়েছিল? মাহিন প্রতিবার একই উত্তর দিয়েছে, আমি জানি না। ও বলেছিল একটু বাইরে গিয়ে খোলা হাওয়া দাঁড়াবে। আমি ভেবেছিলাম একটু পরে ফিরে আসবে। সেই রাতের পর মাহিন যেন সম্পূর্ণ বদলে গেল। সে আর আগের মতো হাসছে না, আমাদের সঙ্গে বসে ঠিক মতো খেত না, বেশিরভাগ সময় নিজের ঘরে দরজা বন্ধ করে একা থাকতো। আমি যখনই দরজার কড়া নাড়াতাম, ভেতর থেকে শুধু একটি কথাই শুনতে পেতাম, মা, দয়া করে ভেতরে আসবে না। আমি ভেবেছিলাম যমজ বোনকে হারানোর শোকে সে ভেঙে পড়েছে, তাই তাকে নিজের মতো করে সময় দিয়েছিলাম। এভাবে কেটে গেল দীর্ঘ 11 মাস। একদিন বিকেলে মাহিন পড়াশোনার জন্য বাইরে থাকার সময় হঠাৎ তার ঘরের দরজার নিচে দিয়ে ধোঁয়া গন্ধ ভেসে এসলো। আমার বুক কেঁপে উঠল। মনে হলো হয়তো কোনো বৈদ্যুতিক যন্ত্র চালু রেখেই চলে গেছে, অথবা কোথাও আগুন লেগেছে। প্রায় 1 বছর পর প্রথমবারের মতো আমি তার ঘরের দরজা খুললাম, কিন্তু ভেতরে কোনো আগুন ছিল না, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ আমার চোখ পড়ল টেবিলের উপর রাখা একটি ছবিতে। সেটি ছিল সেই বিদায় অনুষ্ঠানের ছবি। ছবির ফ্রেমের ভেতর মাহির এখনো হাসছে, যেন হারিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তের সময় তাকে চিরদিনের জন্য থামিয়ে রেখেছে। আর হাঁটু কেঁপে উঠল। আমি ধপ করে বসে পড়লাম সেই হলুদ রঙের বিনা বাক্য চেয়ারে, যেটি আমরা মাহিরের 12 মতো জন্মদিনে কিনে দিয়েছিলাম। ঠিক তখনই আমার মনে হলো কিছু একটা অস্বাভাবিক। চেয়ারের এক পাশে অস্বাভাবিকভাবে ডেবে যাচ্ছিল, অন্য পাশটি আবার শক্ত লাগছিল। আমি উঠে দাঁড়িয়ে চেয়ারটি উল্টে দিলাম। নিচে একটি লম্বা সেলাই চোখে পড়ল, যা আগে কখনো দেখিনি। সেলাইনটি করা ছিল উজ্জ্বল লাল সুতো দিয়ে। আমার হাত কাঁপছিল। ধীরে ধীরে সুতোটি টান দিলাম, কাপড়টি ছিঁড়ে খুলে গেল, আর ভেতরে যা লুকিয়ে রাখা ছিল তা দেখেই আমার বুক হিম হয়ে গেল। পর মুহূর্তে আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। গল্প লাল সুতোর সেলাই চলবে।